সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। বলার অধিকারের জন্য, স্বাধীনতার জন্য তো আমরা জীবন দিয়েছি, দিতে পারে, কিন্তু আমাদের সংবিধান কি বলে, আমাদের প্রথা কি বলে, আমাদের ট্রেডিশন কি বলে, যে প্রথম অধিবেশনে সংসদের বৎসরের প্রথমে এবং নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেটা এখনো পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্রেডিশন আছে। সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি আর ভাষণ দিবেন না, সেটা তখন দেখা যাবে। আমরা জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং জুলাই জাতীয় সনদে যে আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে, সেইটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। তাহলে এবারে কি উচ্চকক্ষ হবে? সেটা আলাপ আলোচনার বিষয়। তবে ডেপুটি স্পিকার দেওয়ার বিষয়টা এখন আমরা অফার করতে পারি। সরকারি দল হিসাবে স্পিকার এবং ডেপুটি স্পিকার দুটোই সরকারি দল নিতে পারে। পরে আমরা জুলাই জাতীয় সনদের যে সমঝোতা আমরা করেছি যে দুটো ডেপুটি স্পিকার পদ সৃজন হবে, তার মধ্যে একটা ডেপুটি স্পিকার পাবে। অবশ্য ওইভাবে বলা নাই, বলা আছে যে ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে মনোনীত হবেন বা নির্বাচিত হবেন। সেটা আমরা এখনই অফার করেছি। আমাদের একটা ভালো জেস্টার হিসেবে, গুড উইল হিসেবে আমরা অফার করেছি। আমাদের মধ্যে 133টি অধ্যাদেশ হয়েছিল অন্তর্বর্তী সরকারের মতো নিয়ম অনুযায়ী তৈরি সংসদের প্রথম অধিবেশনে এই বিষয়ে আপনাদের এই সবই কি আজকে বলে ফেলতে হবে? 133টি অধ্যাদেশ সবগুলোই নিয়ম অনুসারে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। জাতীয় সংসদে অধিবেশনের প্রথম দিনে উপস্থাপন করা, সেটা উপস্থাপিত হবে। তারপরে কোনগুলো গৃহীত হবে কোনগুলো হবে না সেটা সংসদে আলোচনার বিষয়। ধন্যবাদ। এতক্ষণ শুনছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের অংশ বিশেষ। ইরান পরিস্থিতি নিয়ে এখনই উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পরিস্থিতি 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যেতে পারে। সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। বাণিজ্যমন্ত্রী জানান, ইরান পরিস্থিতি ঠিক না হলে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সতর্ক অবস্থায় আছে বলেও জানান তিনি। জ্বালানি তেল নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বলে জানান বাণিজ্যমন্ত্রী। জানান, ভারতের সাথে কয়েকটি স্থলবন্দর ও সীমান্ত হাট বন্ধ আছে, সেগুলো চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় ভারতীয় হাইকমিশনার জানান, ভারত বাংলাদেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক আছে। ট্রান্সশিপমেন্ট নিয়ে আলাদা করে আলোচনা নয়, তবে সৌহার্দ্যপূর্ণ ও সম্মিলিতভাবে সব কিছুকে এগিয়ে নেয়ার পক্ষে ভারত বলে জানান প্রণয় ভার্মা। আজকের দিনে এই মুহূর্তে এত আশঙ্কার মধ্যে আমি যাব না, কারণ যদি দেখা যায় যে আগামী 2-1 দিন বা 2-4 দিনের মধ্যে জিনিসটার একটা সমাপ্তি ঘটে, তাহলে তো স্বাভাবিকতায় আবার আমরা ফেরত আসবো। আমরা দেখি পরিস্থিতিটা কিভাবে বিকাশ হয়, সামনের দিকে কিভাবে। আমাদের নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্য, আমাদের জ্বালানি, এই সমস্ত দিক দিয়ে সংখ্যার কোনোই কারণ নেই। We can do by working together and by making our future cooperation based on our respective national priorities, make them a more forward-looking, future-oriented and driven by technology, innovation, using our achievements that we have, how we can grow our economic relationship, deepen our trade and investments. জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত ও আহত হয়েছেন তাদের সহায়তার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে একটি পরিদপ্তর করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। আর শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, শিক্ষা খাতে হুটহাট কোনো ইস্যুতে হাত দেয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করে এসব কথা জানান তারা। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 1 লাখ, পরবর্তীতে এখন হয়ে গেছে 2.5 লাখ। তো বিরাট সংখ্যক এরা ভুয়া মুক্তিযোদ্ধা।
এমনকি বিগত সরকারের সময় 16 জন সচিব ভুয়া মুক্তিযোদ্ধা বলে প্রমাণিত হয়েছে এবং তাদের মুক্তিযোদ্ধা ভাতা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা দেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গঠিত। তারা এই মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করছে। ইতিমধ্যে 300 ভুয়া মুক্তিযোদ্ধাকে তারা বাদ দিয়েছে এবং এটা কনস্ট্যান্ট প্রসেস রয়েছে। শিক্ষাঙ্গন এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে কোনো কিছু হুটহাট আমরা হাত দিব না। আমরা সুন্দর প্ল্যান করে লং টার্ম আমরা সব পরিবর্তনগুলো নিয়ে আসবো। আর বাকি যে ইস্যুগুলো মীমাংসিত সেগুলো যদি লং টার্ম আরও ভালো করবার জন্য চেঞ্জ প্রয়োজন হয়, লং টার্ম আমরা চেঞ্জ করব। ওনার যেই পদত্যাগপত্র উনি জমা দিয়েছেন এবং মন্ত্রণালয় থেকে সেটা নিয়ে যে অফিসিয়াল ডিসিশন এসছে সেটাতে উনি একটা পার্টিকুলার তারিখ পর্যন্ত কন্টিনিউ করবেন টিল অফিস ইজ হ্যান্ডেড ওভার। মশার উপদ্রব কমানো আর নগর জুড়ে জলাবদ্ধতা নিরসনে ঢাকার খাল খনন ও দখলমুক্ত কার্যক্রম জোরদার করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। দখলকৃত খালে বসবাসরত বাসিন্দাদের পুনর্বাসনের কথাও জানান তিনি। সোমবার রাজধানীর মিরপুরের প্যারিস রোড সংলগ্ন প্যারিস খালের পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এর আগেও বেশ কয়েক দফা প্যারিস খাল দখলমুক্ত করার উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে এবার খাল উদ্ধারে সফল হওয়ার প্রত্যয় জানিয়েছেন নবনিযুক্ত প্রশাসক। আরও জানান, খালের আশপাশের নান্দনিক পরিবেশ তৈরি করবে উত্তর সিটি কর্পোরেশন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, মিরপুর এলাকার জলাবদ্ধতা নিরসনে জলাশয় দখলমুক্ত করতে হবে। চলাচল না করে সেখানে কিন্তু মশার লার্ভাটার সৃষ্টি হয়। এটাকে আমরা ভেঙে ক্রাশ করার জন্য এই উদ্যোগ নেওয়া। আশা করছি অতীতের মতো একবার হয়ে যাওয়ার পরে 2 বছর পর্যন্ত যাতে কাউকে অপেক্ষা করতে না হয়, পরিকল্পিতভাবে একটা সুন্দর খাল এবং এই খালের পাশে যাতে আমাদের মানুষগুলো বিকেলে এবং সকালবেলায় হাঁটা চলাচল করতে পারে এবং সে একটা ওয়াকওয়ের ব্যবস্থা করার জন্য আমাদের একটা পরিকল্পনা আছে। এখানে অল্প বৃষ্টি হলেই পানি জমে যায়, রাস্তা দিয়ে মানুষ হাঁটাচলা করতে পারে না, প্রায় কোমর পরিমাণ পর্যন্ত পানি জমে যায়। সো এগুলোর স্থায়ী সমাধান হচ্ছে আমরা যদি খালগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি, পরিষ্কার করতে পারি। কোনো বাধার মুখে সরকার খাল খনন প্রকল্প বন্ধ করবে না বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। গাজীপুরে খাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। দীর্ঘদিন বঞ্চনা, অবহেলা, উপেক্ষিত অবস্থায় আপনারা ছিলেন। এখন নতুন করে যেহেতু আমরা দায়িত্ব নিয়েছি, প্ল্যান ওয়াইজ যেখানে গতিপথের মাধ্যমে নির্ধারিত হবে এবং আমাদের এইটাকে সমন্বয় করার জন্য আইন অনুযায়ী যা যা করার দরকার, নদী আইন, খাল খননের জন্য যেটা প্রয়োজন সে অনুযায়ী আমরা কাজ করবো ইনশাআল্লাহ। খুব একটা সমস্যা সাধারণ মানুষের হবে বলে এটা আমরা মনে করি না। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আশুলিয়ায় মহাসড়ক দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ অভিযান করেছে উপজেলা প্রশাসন। সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর ও নবীনগর চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এ সময় গুরুত্বপূর্ণ নবীনগর ও পল্লী বিদ্যুৎ এলাকায় কয়েকশো অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডক্টর সেলিনা হায়াত আইভীর জামিন নামঞ্জুর করেছে আদালত। সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তারের আদালতে আইভীর জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত জামিন আবেদনটি নামঞ্জুর করে। এ নিয়ে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোট 11টি মামলায় আইভীকে আসামি করা হয়েছে। তবে 10টি মামলায় ইতোমধ্যে উচ্চ আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট তামজিদ সুমন। সরাসরি যাচ্ছি তার কাছে। তামজিদ, মধ্যরাত্রগামী ফ্লাইট ওঠানামা এবং বাতিলের কি তথ্য আছে আপনার কাছে? তথ্য আসলে সারা দিনের হিসেবটা যদি বলি তাহলে এখন পর্যন্ত 39টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং সেই 39টি ফ্লাইট বাতিলের পর যেগুলি রিশিডিউল করার প্রক্রিয়া সেগুলো করা হচ্ছে এবং রিশিডিউল করার পরে যাদের যেই ফ্লাইটগুলো ছিল, যেসব যাত্রীরা তাদের ফ্লাইটে যাওয়ার কথা ছিল তাদেরকে সেগুলো
জানানো হবে যে কবে এই ফ্লাইটগুলো আসলে চলবে। আপনি জানেন যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক এই যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধাবস্থা এবং এই অবস্থার কারণে মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট কিন্তু বাতিল করা হয়েছে। গত 3 দিনে মোট 102টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গতকালকে 39টি ফ্লাইট এবং তার আগের দিন কিন্তু 23টি ফ্লাইট, অর্থাৎ 102টি ফ্লাইট যে বাতিল করা হলো, সেই ফ্লাইটগুলো বাতিলের জন্য এই মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। আমরা গত 2 দিন এবং আজ সকালের দিকেও যদি বলি, একটা ভোগান্তির চিত্র বেশ মোটামুটি ভালোই ছিল এবং এখন সেভাবে কেন আমরা দেখতে পাচ্ছি না, কারণ ওই ফ্লাইট যেগুলো বাতিল হয়ে গেছে তাদেরকে বলা হয়েছে যে এটি শিডিউল করার পরে যে ফ্লাইট, নতুন ফ্লাইটের শিডিউল হবে সেটির পরে যাত্রীদেরকে জানানো হবে এবং সেই মোতাবেক যাত্রীরা নিশ্চয়ই আসবেন। এখন আমরা এই হযরত শাহজালাল বিমানবন্দরে যেসব যাত্রীদেরকে দেখতে পাচ্ছি, মোটামুটি সবাই মালয়েশিয়া সিঙ্গাপুর গামী বেশিরভাগ যাত্রী, অর্থাৎ ওই ফ্লাইটগুলো যা চলছে, তবে মধ্যপ্রাচ্যগামী কোনো ফ্লাইটই চলছে না এবং সামনের দিকে যে ফ্লাইটগুলো আসবে সেগুলো নিয়েও শঙ্কা আছে। কারণ আপনি জানেন যে প্রতিদিনই তো একটা শিডিউল ছিল ফ্লাইটে, সেই শিডিউলের বিষয়ে শঙ্কা আছে। যুদ্ধাবস্থা যদি স্বাভাবিক হয়, শিথিল হয়, সেক্ষেত্রে হয়তো ফ্লাইটগুলো চালু করার সিদ্ধান্ত আসতে পারে, তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। ভোগান্তির চিত্র যদি বলি, তাহলে অন্যান্য দিন দৃশ্যত এয়ারপোর্টে যে ভোগান্তি আমরা দেখতে পেয়েছি, এই মুহূর্তে সেরকম দেখছি না, তবে ভোগান্তি তো আছেই। যারা ফ্লাইট বাতিল হয়েছে তাদের বাড়ি ফিরে যেতে হয়েছে, অথবা কেউ ঢাকায় অবস্থান করছেন, হোটেলে অবস্থান করছেন, চিত্রটি আসলে এরকমই। তৌফিক। জানছিলাম ফ্লাইট বন্ধের খবর। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে যারা দেশে আটকে পড়েছেন, বিমান চলাচল শুরু হলে তাদের যাতায়াতের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বলেন, কেউ আক্রান্ত হবেন না, হলে যা করার করবে সরকার। আর বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে মৃত 2 বাংলাদেশির মরদেহ দেশে আনার বিষয়ে সব ধরনের ব্যবস্থা নেবে সরকার। এদিকে তাদের মৃত্যুর খবরে পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রিপোর্ট করছেন ওবায়দুল্লাহ মামুন। চলমান মধ্যপ্রাচ্য সংকট মোকাবিলায় সোমবার জরুরি বৈঠক হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন 4টি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। বৈঠকে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উঠে আসে প্রবাসীদের নিরাপত্তা, আটকে পড়া যাত্রীদের ভিসা জটিলতা নিরসন ও প্রয়োজনে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার বিষয়টিও। বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, ফ্লাইট বন্ধ থাকায় যারা ভিসা সংকটে পড়েছেন তাদের জন্য ইতিমধ্যেই ভিসা সেল গঠন করা হয়েছে। ভিসা সংক্রান্ত বিষয়ে আমাদের একটা সেল গঠন করা হয়েছে। তথ্য ইনফরমেশন পাওয়ার পর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা 1 দিন বা 2 দিন আছে, পরবর্তীতে তাদের এই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সংশ্লিষ্ট এমবাসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। আর মধ্যপ্রাচ্য ইস্যুতে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তাই সরকারের কাছে সবার আগে অগ্রাধিকার পাচ্ছে, এমনটি বলছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর হুমায়ুন কবির। So we are doing everything for the welfare of the stranded passengers যারা আমাদের দেশি এবং যারা ওখানে আছে ensuring মানে কোনো যদি এখানে মানে if we see that it is going towards any deepening crisis that we can bring and evacuate our citizens. এরপর বৈঠকের বিস্তারিত তুলে ধরে ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বলেন, বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়ে বাহরাইন, কুয়েত ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। আমরা প্রথম থেকেই বলে এসেছি যে এই সংঘাতময় সময়ে আমাদের সবচাইতে বড় প্রায়োরিটি বা অগ্রাধিকার হচ্ছে ওই অঞ্চলে বসবাসরত আমাদের নাগরিকবৃন্দ। আমাদের নাগরিকরা তারা আক্রান্ত হলে, সেটা কাতারের ব্যারের পাশে হলে এপাশে হোক বা কাতারে গিয়ে হোক, আমরা তাদের পাশে দাঁড়াবো। এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 জন বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও 7 জন আহত হয়েছেন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। বিনা কারণে একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ, রাষ্ট্রের প্রধানকে হত্যা করা হচ্ছে, যা ভয়াবহ বিশ্ব পরিস্থিতির বার্তা দিচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়াত বিএনপি নেত্রী প্রফেসর ডক্টর শাহিদা রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী ধানমন্ডিতে ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ISTA অডিটোরিয়ামে এক স্মরণ সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিনা কারণেই একটি দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হচ্ছে,
কোনো কারণ ছাড়াই একটি রাষ্ট্রের প্রধানকে এবং একটি মতবাদের প্রধানকে হত্যা করা হচ্ছে, তুলে নিয়ে গিয়ে জেলে পুরে দেওয়া হচ্ছে স্বাধীন দেশের প্রেসিডেন্টকে। মন্ত্রী বলেন এটি একটি ভয়াবহ বিশ্ব পরিস্থিতি। বর্তমান রাজনৈতিক প্রধানকে হত্যা করা তিনি যে বিনা কারণেই একটি দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ, বিনা কারণে দেশের প্রধানকে, রাষ্ট্রের প্রধানকে এবং একটি মতবাদের প্রধানকে হত্যা করা, একটা স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়ে জেলে পুরে দেওয়া, এ এক ভয়াবহ বিশ্ব। চতুর্দিককার অবস্থা দেখে আমরা কেমন যেন হতাশ হয়ে পড়ছি। সংবিধান এবং জাতীয় সংসদের রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জুলাই সনদের প্রতি সম্মান রেখে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের নাম দেওয়ার জন্য মৌখিকভাবে বলা হয়েছে বলেও জানান তিনি। নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেটা এখনো পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্র্যাডিশন আছে। সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি আর ভাষণ দিবেন না, সেটা তখন দেখা যাবে। এবং জুলাই জাতীয় সনদে যে আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতা এসেছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে, সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। জুলাই সনদ এবং গণভোট বাতিল চেয়ে করা রিটের শুনানি শেষ। আদেশ দেওয়া হবে আগামীকাল। বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে দুই আইনজীবীর করা পৃথক রিটের উপর আজ উভয় পক্ষ শুনানি করেন। রিটকারীর পক্ষের আইনজীবীরা বলেন, রাষ্ট্রপতির যে আদেশের মাধ্যমে জুলাই সনদ এবং গণভোট হয়েছে সে আদেশ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির আছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। এছাড়া সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকলে সংস্কারের জন্য যে কোনো প্রয়োজনীয় আইনই করতে পারে সরকার। এজন্য জুলাই সনদকে কার্যকর করতে হবে এমন কথা নেই। তবে জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির বলেন, জুলাই সনদ এবং গণভোট যদি অবৈধ হয় তাহলে 12 ফেব্রুয়ারি নির্বাচনও অবৈধ হয়ে যাবে, অন্তর্বর্তী সরকারের সব কার্যক্রম অবৈধ হয়ে যাবে। ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিবাদে বাংলাদেশ সরকারকে আগামী জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ। দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান তিনি। বলেন, ইরানের উপর সামরিক হামলা আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। তারা মানবাধিকার এবং শান্তির কথা বলে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। সমাবেশে অন্যান্য বক্তারা দুই দেশের পণ্য বয়কটের আহ্বান জানান। একই সঙ্গে তারা দ্রুত যুদ্ধবিরতি এবং কূটনৈতিক সমাধানের দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়ে গেছে উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, খুব শীঘ্রই কৃষক কার্ডের পাইলট প্রকল্প শুরু হবে। আজ সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি কথা বলেন। ফ্যামিলি কার্ড প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা সেটার কাজ শুরু করেছি এবং পাইলট প্রজেক্টের মাধ্যমে এটা বন্টন শুরু হয়ে যাবে। আপনারা জানেন যে আমরা শুরুতে 2,500 টাকার মতো দিয়ে শুরু করব, এরপর এটা ধীরে ধীরে বাড়বে এবং এটা যেন কোনো একটা রাজনৈতিক প্রতিশ্রুতি আকারে কেউ না দেখে, এটা নারীর ক্ষমতায়ন আকারেই যাতে দেখে, সে কারণে আপনাদের প্রতি আমি একটা নৈতিক আহ্বান রাখলাম। আমরা অতি দ্রুত পাইলট প্রজেক্টের মাধ্যমে কৃষক কার্ড, স্মার্ট কৃষক কার্ডগুলি আমরা বন্টন করতে শুরু করব। মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস LPGর দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে। সন্ধ্যা 6টা থেকে নতুন ঘোষণা কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। BERC এক বিজ্ঞপ্তিতে জানায়, মার্চ মাসের জন্য 12 কেজি LPG সিলিন্ডারের দাম 1,341 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে গত মাসের 23 ফেব্রুয়ারি সবশেষ সমন্বয় করা হয় LPG গ্যাসের দাম। টানা তৃতীয় শিরোপার হাতছানি উত্তরাঞ্চলের সামনে। কাল মিরপুর শেরে বাংলায় মধ্যাঞ্চলের বিপক্ষে জিতলে BCL ওয়ানডের 5টি আসরের মধ্যে 3টিতেই শিরোপা তুলে ধরবে উত্তরাঞ্চল। এদিকে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলা মধ্যাঞ্চলের শক্তিমত্তাও কম নয়।
কাল দুপুর 2টায় মুখোমুখি হবে দুই দল। নিলয় মজুমদারের রিপোর্ট। বিসিএলের ওয়ানডে ফরম্যাটে বরাবরই দাপট দেখে এসেছে উত্তরাঞ্চল। ওয়ানডে ফরম্যাটের সবশেষ 2 আসরে শিরোপা জিতেছিল দলটি। এবারও তার পুনরাবৃত্তি ঘটানোর অপেক্ষায় তারা। দীর্ঘ সময় ওয়ানডে না খেলা খেলোয়াড়রা বিসিএলের মাধ্যমে পাকিস্তান সিরিজের আগে এই ফরম্যাটে নিজেদের মানিয়ে নিয়েছেন বলে মনে করেন উত্তরাঞ্চলের বোলিং কোচ তারেক আজিজ। ধরে রাখতে চান শিরোপা। চ্যাম্পিয়নশিপের জন্য খেলছে এবং আমরা আসলে সত্যি কথা বলতে কি আমরা খুব ভালো ক্রিকেট খেলছি, গোছানো ক্রিকেট খেলছি, দলটা ব্যালেন্স আছে। আমরা আসলে শিরোপার দিকে চোখ রেখেছি। নর্থে হয়তো একটু বেশি আছে আপনার ন্যাশনাল প্লেয়াররা। তো আমার মনে হয় প্রস্তুতির মঞ্চ হিসাবে একটা গুড অপরচুনিটি, এবং যে উইকেটগুলোতে খেলা হয়েছে আপনি যদি খেয়াল করে দেখেন বগুড়া, রাজশাহীতে, এবং আমার মনে হয় যে ব্যাটারদের জন্য আমরা দেখেছি যে আপনার খুব ভালো অপরচুনিটি ছিল। বগুড়া রাজশাহীতে স্পোর্টিং উইকেটে খেললেও মঙ্গলবার মিরপুর শেরেবাংলার উইকেটে খেলবেন শান্ত সাইফরা। ম্যাচটিও হবে দিবারাত্রির। অদম্য কাপ টি20-র মতোই বিসিএল ফাইনালে উইকেট চান মধ্যাঞ্চলের ব্যাটার সাইফ হাসান। যেহেতু আমরা ফাইনালে উঠছি, আরেকটা ম্যাচ খেলার স্কোপ আসছে, আর ওয়ানডে সিরিজের আগে খুব ভালো একটা প্রিপারেশন আমাদের জন্য। সো হোপফুলি কালকের ম্যাচটা আমরা আরও বেটার ক্রিকেট খেলতে পারবো। বগুড়া রাজশাহী তো ন্যাচারালি খুব ভালো উইকেট থাকে, আর মিরপুরে কালকে যেহেতু ডে নাইট গেম, সো হোপফুল ভালো উইকেট থাকবে। এছাড়াও পাকিস্তান সিরিজে দল বেছে নেওয়ার জন্য নির্বাচকদের কাজটা বিসিএল সহজ করে দিয়েছে বলে মনে করেন তারেক আজিজ। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। ফেডারেশনগুলোকে 30 কোটি টাকা করে ফিক্সড ডিপোজিট বরাদ্দ দিতে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাকুঞ্জে অলিম্পিক অ্যাসোসিয়েশনের ইফতারে এই আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ফেডারেশনের ক্রীড়াবিদ, সংগঠক, কোচ ও কর্মকর্তারা। এছাড়া ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন অলিম্পিক ভিলেজ ক্রীড়া উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে ঐক্যবদ্ধভাবে সব খেলাকে গুরুত্ব দিয়ে ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আপনি যদি প্রত্যেকটা খেলার জন্য 30 কোটি টাকা একটা ফিক্সড ডিপোজিট করে দেন, তাহলে এই অর্থ থেকে এই খেলাগুলোর বিভিন্ন ব্যয়ভার বহন করা অত্যন্ত সহজ হবে। আমরা ইতিমধ্যে অর্থমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি কথা বলেছি যে আমরা একটি অর্থের যোগানের মাধ্যমে যাতে আমরা প্রত্যেকটি ফেডারেশনকে স্বাবলম্বী করতে চাই।